হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 24-এর শেষ লগ্নে আজকের এই কেন্দ্রীয় সদস্য সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব মঞ্জুরুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, আজকের এই সদস্য সম্মেলনে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, বিদেশি অতিথিবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, 24-এর লড়াইয়ে মুক্ত বাংলা, মুক্ত স্বাধীন দেশ 18 কোটি মানুষকে উপহার দেওয়ার জন্য বুক চিতিয়ে লড়াই করা আহত হওয়া আমার ভাইয়েরা এবং 24-এর এই লড়াইয়ে সক্রিয়ভাবে মাঠে ময়দানে অংশগ্রহণকারী যোদ্ধারা, সদস্য বন্ধুরা, মিডিয়ার সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 15.5 বছর পর এই জাতির বুকের উপর থেকে একটি জগদ্দল কঠিন পাথর আল্লাহ সরিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। 15.5 বছর রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, নির্মূল করার জন্য যারা যুদ্ধ ঘোষণা করেছিল, সেই যুদ্ধের পরাজিত সৈনিকরা আজকে দেশ থেকে পালিয়ে গিয়েছে। আর যাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাদেরকে মেহেরবানি করে তার পক্ষ থেকে উপহার দিয়ে মুক্তি দান করেছেন। এই জন্য আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া। 15 বছরের মাথায় এসে যারা এই যুদ্ধের সূচনা করেছিল, আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাদের কলিজার টুকরা সন্তানেরা 24 জুলাই মাসের 1 তারিখ থেকে তাদের একটি সঙ্গত ন্যায্য নাগরিক দাবি, সেই দাবির আলোকে তারা আন্দোলনে নেমেছিল, কিন্তু সেই পুরানা কায়দায় হেলমেট এবং হাতুড়ি বাহিনী পাঠিয়ে সরকারি সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়ে সেই আন্দোলনকে দমন করার চেষ্টা করা হয়েছিল। এই আন্দোলনের পোস্টার বয়েছিল আন্দোলনে অংশগ্রহণকারী প্রতিটি ছাত্রছাত্রী। তাদের অঙ্গীকার ছিল, হয় আমরা দাবি আদায় করব, না হয় আমরা শাহাদত বরণ করব, মাঝখানে কোনো কিছু আমরা মেনে নেব না। তারা ধারণা করেনি এই দেশেরই একটি সরকার, বৈধ হোক অবৈধ হোক, জনগণের ট্যাক্সের টাকা নাড়াচাড়া করে সেই সরকার জনগণের ট্যাক্সের পয়সায় কিনা, টাকায় কিনা, অস্ত্র দিয়ে, গুলি দিয়ে নির্মমভাবে এদেশের মানুষকে হত্যা করার নির্দেশ দেবে। তারা হত্যাকারী। তারা ক্ষমতায় থাকলেও হত্যাকারী, ক্ষমতার বাইরে থাকলেও হত্যাকারী। যখন প্রতিপক্ষ পায় না, তখন নিজের দলের লোকদেরকে হত্যা করে। হত্যার প্র্যাকটিস জারি রাখার জন্য এই কাজগুলো তারা করে থাকে। 2006 সালের 28 অক্টোবর এই জাতি কখনো ভুলবে না। সেই দিনটি ফ্যাসিস্ট দলের নেত্রী তার সহকর্মীদেরকে ঢাকায় লইগে বইটা দিয়ে নিয়ে হাজির হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। প্রকাশ্য দিবালোকে রাজপথে সেদিন পল্টন মোড়ে মানুষগুলাকে নির্মমভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল। তাদের লাশের উপর বিকৃত রুচির সেই লোকগুলা উঠে নর্তন কুর্দন করেছিল। হত্যাকারী, হত্যার নির্দেশদাতা, পরিকল্পনাকারীদের বিরুদ্ধে মামলা হয়েছিল, কিন্তু ক্ষমতায় এসে ক্ষমতার গরমে সেই মামলা তারা গিলে ফেলেছিল। হ্যাঁ, সাময়িকভাবে গিলেছেন, কিন্তু হজম করতে পারেননি। এটা আপনাদের বোধ হজমের কারণ হবে ইনশাআল্লাহ। সেদিনকার হত্যাকাণ্ড থেকে শুরু করে
2009 সালের 10 জানুয়ারি ক্ষমতায় আসার পর থেকে ধারাবাহিকভাবে যতগুলা হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তার সবগুলার বিচার এই বাংলার মানুষ চায়, এই বাংলার মাটিতেই দেখতে চায়। একজন অপরাধী যেন এখান থেকে বাঁচতে না পারে তা আমরা দেখতে চাই। তাতে সময় যা লাগুক থেকে বিচার করতেই হবে। এরা রাজনৈতিক দল হতে পারে না। যারা ক্ষমতায় বসে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেয়, দায়িত্বশীলতার পরিচয় দিতে পারে না, নিজের দেশের মানুষকে হত্যা করে গদি রক্ষার জন্য, তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না। তারা একটি সন্ত্রাসী দল। ইতিমধ্যেই সরকার তাদের সন্ত্রাসী ছাত্র সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এদের হাতে কত মায়ের বুক খালি হয়েছে, এক আবরার ফাহেদ নয়, এরকম আবরার ফাহাদের মতো কত লোক, কত ছাত্রকে, আমাদের কলিজার টুকরাকে তারা নির্মমভাবে হত্যা করেছে। এরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে অস্ত্রাগারে পরিণত করেছিল, মদের বোতল আর অস্ত্র দিয়ে ভরে রেখেছিল, গণরুম তৈরি করে নির্যাতন চালাতো, নামাজি ছাত্রদেরকে নামাজে দেখলেই শিবির ত্যাগ দিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ত। আবরার ফাহেদের দুটি দোষ ছিল। একটি ছিল সে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিল, আরেকটি হলো সে নামাজ পড়ত। এই দুটি তাদের কাছে অসহনীয় ছিল। এই জন্য নির্মমভাবে তাকে পিটিয়ে তার জীবন প্রতীক নিভিয়ে দেওয়া হলো। এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুয়েট নয়, সারা বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে চর দখলের মতো তার দখল করে নিয়েছে। এমনকি আমাদের মেয়েদের, কমলমতি মেয়েদের বিদ্যাপীঠগুলাকেও তারা কলুষিত করেছিল। এই কথাগুলা বলতে হৃদয় ভেঙে যায়, লজ্জায় মাথা নত হয়ে আসে। এই জন্য এই কথাগুলা, এই চিৎকারগুলা দিতে পারি না, বলতে পারি না। কেমন অত্যাচার আমাদের মেয়েদের উপর করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এরা তো এদেশেরই মানুষ ছিল, কেন তাদের এত ক্ষোভ এই দেশ এবং জাতির উপর, বিশেষ করে ছাত্র সমাজের উপর? কারণ সব দেশে, সব সমাজে যুবক এবং ছাত্ররা সবসময় তাকে অন্যায়, দুঃশাসন এবং নির্যাতনের বিরুদ্ধে। এরা কখনো দুঃশাসন এবং দুর্নীতিকে মেনে নেয় না, আর তারা এই দুইটাই জাতিকে উপহার দিয়েছিল। এই জন্য ছাত্র সমাজ দফায় দফায় আন্দোলন করেছে। 18তেও তারা আন্দোলন করেছে, পরবর্তী পর্যায়ে রোড সেফটি আন্দোলন করেছে, সর্বশেষ 24-এ এসেও তারা আন্দোলন করেছে। দফায় দফায় দুঃখাও দিয়েছে, আবার শক্তিও প্রয়োগ করেছে, বল প্রয়োগ করে অনেককে হত্যাও করেছে। এই আন্দোলনে 2000-এর কম বেশি আমাদের কলিজার টুকরা সন্তানেরা, যুবকেরা, শ্রমিকেরা যারা নিহত হয়েছে, আমি তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং মাবুদের দরবারে দোয়া করছি, আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। যারা আহত পঙ্গু হয়েছে তাদের জন্য দোয়া করে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। ঢাকা মেডিকেলে 7 তারিখ আমরা গিয়েছিলাম আহতদেরকে দেখতে। হাত কাটা, পা কাটা, চোখ নেই। বিছানার পাশে দাঁড়িয়ে বিছানায় বসে জিজ্ঞাসা করেছিলাম কেমন লাগে, বলে যে ভালো লাগে। আমাকে আহত অবস্থায় রক্ত ঝরছে, চোখ নাই, তুমি দেখো না, তাও তোমার ভালো লাগে। কেন তোমার ভালো লাগে? বলে যে কারণে লড়াই করেছিলাম সেই লড়াইয়ে বিজয়ী হয়েছি তাই ভালো লাগে। কি কারণ ছিল? বলে যে দেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছি। আল্লাহু আকবার। তাহলে 71-এ কি হয়েছিল? হ্যাঁ, 71-এ একটা স্বাধীনতা এসেছিল, এই জাতি এনেছিল, কিন্তু স্বাধীনতার মর্মমামি ডুকরে ডুকরে কেঁদেছে। স্বাধীনতার ফসল বাংলাদেশের জনগণের পকেটে এবং ঘরে উঠেনি। একটা গোষ্ঠী এটাকে হাইজ্যাক করেছিল, আর একটা দেশের হাতে এটা তুলে দিয়েছিল। তার জ্বলন্ত প্রমাণ এই 24-এর 16ই ডিসেম্বর পাশের দেশের প্রধানমন্ত্রী তিনি বিজয় দিবসের শুভেচ্ছা দিতে গিয়ে ভারতীয় সৈনিক সেনাপতিদেরকে দিয়েছেন আর বলেছেন এটা ভারতের বিজয় দিবস। যারা স্বাধীনতার চেতনার কথা বলেন, বেশি বেশি বলেন, তারা এখন চুপ কেন? তাইলে কি আপনারা এটাকে বাংলাদেশের বিজয় স্বীকার করছেন না? আর যদি বিজয় স্বীকার করে থাকেন তাহলে প্রতিবাদ করেননি কেন? আসল রূপ তাদের প্রকাশ হয়ে গিয়েছে, কারণ তারা তাদের মাথা ইজারা দিয়ে রেখেছে পাশের দেশ।
এদের মাথা নিজেদের মাথা নয়, ওইখান থেকে রিমোট কন্ট্রোলে যা বলা হয়েছে তারা 15.5 বছর তাই করেছে। শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড, এই জায়গায় বেশি আঘাত দিয়েছে। উদ্দেশ্যহীন, মানহীন একটা শিক্ষা ব্যবস্থা দাঁড় করিয়ে দিয়েছে, যা বাস্তব জীবনে এই জাতির খুব কমই প্রয়োজনে আসছে। শিক্ষায় কোনো গবেষণা নাই, চর্চা নাই, উৎকর্ষ নাই, নৈতিকতা নাই, দুনিয়ার সাথে কোনো মিল তাল নাই, সব কিছুকে একদম তছনছ করে দিয়েছে। আমি ইসলামী ছাত্র শিবির এবং এখানে অন্যান্য ছাত্র সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত আছেন, তাদের কাছে আমি আহ্বান জানাতে চাই, আরেকটি যুদ্ধ করার জন্য তোমাদেরকে তৈরি হতে হবে। সেই যুদ্ধটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানকে সবার আগে মেরামত করা। শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড, এই জায়গায় তোমাদেরকে শপথ নিতে হবে, আর কোনো চাপাতি কোম্পানিকে ওখানে ঢুকতে দেওয়া হবে না, কোনো গাঁজাখুরকে ওখানে ঢুকতে দেওয়া হবে না, হাতে অস্ত্র নিয়ে ওখানে ঢুকতে দেওয়া হবে না, গণরুম যারা কায়েম করে তাদেরকেও ঢুকতে দেওয়া হবে না। শিক্ষা প্রতিষ্ঠানে টেন্ডারবাজি, চাঁদাবাজি যারা করবে তাদেরও কোনো ঠিকানা শিক্ষা প্রতিষ্ঠানে হবে না। শিক্ষা প্রতিষ্ঠানে শুধু শিক্ষা, শিক্ষার চর্চা আর গবেষণা থাকবে। যদি তাই থাকে তাহলে আগামীর বাংলাদেশ ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। যদি তোমরা শিক্ষা প্রতিষ্ঠানকে সেইভাবে গড়ে তুলতে পারো, তাহলে 24-এর এই ত্যাগ ইনশাআল্লাহ শতবার সফল হবে। আর যদি শিক্ষা প্রতিষ্ঠানকে গড়ে তোলা না যায়, এই জাতি বারবার পথ হারাবে। এই জন্য পথ হারা জাতিকে এখন পথের উপর টেনে উঠানো তোমাদের দায়িত্ব। এই জন্য আমরা তোমাদের সাথে আছি। এই যুদ্ধে যেভাবে 24-এ আমরা তোমাদের সাথে ছিলাম, 36শে জুলাই পর্যন্ত, আগামীতেও তোমাদের সাথে থাকার অঙ্গীকার আমরা ব্যক্ত করছি। তোমরা এগিয়ে যাও, আমরা তোমাদের সাথে আছি ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবিরের উদ্দেশ্যে আমি বলতে চাই, এইখানে স্লোগানে লেখা আছে সততা, দক্ষতা, দেশপ্রেম। এই তিনটা জিনিস যাদের অন্তরে থাকবে, বুকে থাকবে, তারা ইনশাআল্লাহ জাতিকে ভালো কিছু দিতে পারবে। 77-এর 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে এই সংগঠনটির যাত্রা শুরু হয়েছিল। 2010 সাল পর্যন্ত ছাত্র শিবির তাদের বৈধ রাজনৈতিক একটা ছাত্র সংগঠন হিসেবে তাদের অধিকার প্রয়োগ করে সদস্য সম্মেলন করতে পেরেছে। 10 সালের পরে আজ এই দ্বিতীয়বার, 10 সালের পরে এই দ্বিতীয়বার আজকে 24-এর 31 তারিখে ডিসেম্বরের অনুষ্ঠিত হতে যাচ্ছে। মাঝখানে না হওয়ার মূল কারণ, আমি সবার বক্তব্য শুনি নাই, সার্জিসের বক্তব্য থেকে চলে এসেছে। সার্জিস বলেছে এই সংগঠনকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল হায়নারা, তারা পারেনি। সত্যের উপর যারা দাঁড়িয়ে থাকে, আল্লাহ তাদের সাথে থাকেন। ইসলামী ছাত্র শিবির সত্যের উপর যতক্ষণ দাঁড়িয়ে থাকবে, ততক্ষণ আল্লাহ তাআলা তাদের সাথে থাকবেন। ধৈর্যের উপর যতক্ষণ থাকবে, আল্লাহ তাআলা ততক্ষণ তাদের সাথে থাকবেন। ছাত্র শিবির, তোমাদেরকে আজকে মূল দায়িত্ব নিতে হবে প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন হিসাবে। শিক্ষাঙ্গনে নৈতিকতা ফিরিয়ে আনা এবং শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা। আমি তোমাদেরকে অনুরোধ করব, এই দুইটি গুরু দায়িত্ব তোমরা কাঁধে তুলে নাও। এতে যত স্যাক্রিফাইস তোমাদের করতে হবে, সেই স্যাক্রিফাইসের জন্য তোমরা তৈরি থাকো। তারপরেও আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তোমরা মেরামত করে দাও। হ্যাঁ, এ কাজ তোমাদের একার নয় এবং একা পারবেও না। এই কাজের জন্য যারা আগ্রহী,